রাজনীতির মাঠে মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা বিএনপি নেতাদের। ভিন্ন মতের সব দলকে নিয়ে রেইনবো স্টেট গঠনের আশা। মাঠের চিত্র এক মতন, ভিতরের চিত্র আরেক মতন, কারণ সবার আগে দেশ। বহুমাত্রিক মত থাকবে, সবগুলোকে মিলিয়ে আমরা রেইনবো স্টেট আশা করি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। 31 জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ প্রস্তুত করতে কাজ করছে ঐক্যমত্য কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার পাহাড়ি জনপদে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে রাঙামাটিতে নিরাপত্তা জোরদার, সব অঞ্চলের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করার ঘোষণা নেতাদের। 29 জুলাই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে ভোট। জুলাই অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানানোর প্রত্যয় উপাচার্যের। জুলাই হত্যাযজ্ঞের 7 মামলায় ট্রাইব্যুনালের সাবেক মন্ত্রী, এমপি আমলারা, পলাতক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে 15 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। কিছু বলার নাই, কেউ কোনো দেখার কেউ নাই। এটা মনে হয় একটা ছোটখাটো বাজার। হকারের দখলে রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ। নির্মাণেই যেন দায় শেষ কর্তৃপক্ষের, নেই তদারকি, করা হয় না পরিষ্কার। ব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা। টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান। সেরা ক্রিকেট খেলার প্রত্যয় লিটনের। টাইগারদের সমীহ করলেও সব ম্যাচ জিততে চায় মেন ইন গ্রিন। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্রে উত্তরণের ভিত্তি পাবে বলেও আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভিন্ন রাজনৈতিক মতের সবাইকে অন্তর্ভুক্ত করেই একটি রেইনবো স্টেট করতে চায় তার দল। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম জাহিদ হোসেন বলেন, রাজনীতির মাঠে আলাদা মত থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ। রোববার দুপুরে রাজধানী জিয়া উদ্যানে জুলাই শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি এক একজন শহীদের নামে এক একটি গাছ লাগান। এর আগে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ অবিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। একই দিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন। বলেন, মাঠের চিত্র যাই থাকুক, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এক রয়েছে। কে কতটুকু কার সাথে ঐক্যবদ্ধ হতে পারছে সেটা ওই সময় বলা যাবে। এখন এই মুহূর্তে অগ্রিম বলে ঐক্য প্রচেষ্টাকে বিনষ্ট করা সঠিক হবে না। মাঠের চিত্র এক মতন, ভিতরের চিত্র আরেক মতন, কারণ সবার আগে দেশ মনে রাখতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম দলের নাগরিক সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে স্বৈরতন্ত্রকে আমন্ত্রণ জানানোর ষড়যন্ত্র চলছে। উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে স্বৈরতন্ত্রকে আমন্ত্রণ জানাবেন, এটা গ্রহণযোগ্য না। নির্বাচন বিলম্বিত করার মানেই দেশকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুত করতে কাজ করছে ঐকমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠকে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, অনেকগুলো বিষয়ে
একমত হয়েছে দলগুলো। আলোচনা করে সংসদে উচ্চকক্ষের বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে বলেও জানান তিনি। আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপি, জামাত সহ 4টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। সেগুলোর সঙ্গে কমিশনের প্রস্তাব সহ আলোচনা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আজকে একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন কমিশন সহ সভাপতি আলী রিয়াজ। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐকমত্যের জায়গায় আসতে চাই। 4টি রাজনৈতিক সংগঠনের কাছ থেকে যে প্রস্তাব পেয়েছি সেগুলো হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে 4টা প্রস্তাব এসেছে। সেটা নিয়ে সারাংশের উপর ভিত্তি করে প্রত্যেকটি গভীরভাবে পর্যালোচনা করে গুরুত্বের সাথে পর্যালোচনা করেই আমরা এই জায়গায় এসেছি। আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার গঠন এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা এই দুইটি বিষয় নিয়ে আজকে আলোচ্যসূচি নিয়ে কার্যক্রম শুরু হয়েছে এবং সকালে 11:30টার দিকে এই বৈঠক শুরু হয় এবং বৈঠকের পরপর তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি প্রথম আলোচনা করা শুরু হয়েছে এবং এর মধ্যে মধ্যাহ্নভোজের বিরতি আর কিছুক্ষণ পরেই শুরু হবে। তার আগ পর্যন্ত যে আলাপ আলোচনা হয়েছে তাতে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য যে কমিটি গঠন করার কথা সেটি আসলে কয়জন বিশিষ্ট কমিটি হবে সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার প্রস্তাব করেছে এবং কেউ কেউ এটিকে 7 সদস্য বিশিষ্ট কমিটি করার প্রস্তাব করেছে। তবে এর আগে কমিশন ঐক্যমত্য পৌঁছানোর জন্য সবশেষ 13 তারিখে যে বৈঠকটি অনুষ্ঠিত হয় তারপরে রাজনৈতিক দলগুলোকে তার নিজ নিজ প্রস্তাবের আহ্বান করে এবং 4টি দলের মধ্যে রাজনৈতিক দলগুলো তারা বিএনপি, জামাত সহ তারা প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবের মধ্যে থেকে এবং ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব সেটি সম্মিলিতভাবেই আজকে আলোচনা শুরু হয় এবং যে বিষয়গুলো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেয় সেটি হচ্ছে যদি সংসদ 2 কক্ষ বিশিষ্ট হয় তাহলে যে প্রস্তাবনাগুলো এসেছে তত্ত্বাবধায়ক সরকার বিষয় সেটি হচ্ছে সংসদ ভাঙার আগে এই তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে এবং অথবা যদি কোনো কারণে সংসদ আগেই ভেঙে যায়, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ভেঙে যায় তাহলে রাষ্ট্রপতিতে তিনি এই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের আহ্বান করবেন এবং যোগ্য ব্যক্তিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে তিনি নিয়োগ দেবেন এবং এর বাইরে তারপরে সেটির মেয়াদ হবে 90 থেকে 120 দিন এবং এইরকম একটি আলোচনা এখনও পর্যন্ত চলছে এবং পরবর্তীতে আরও দ্বিতীয় যে আলোচনাটি প্রধানমন্ত্রীর বিভিন্ন পদে থাকার বিষয় সেই আলোচনাটি এখন পর্যন্ত টেবিলে উত্থাপন করা হয়নি। তো দ্বিতীয়ার্ধে হয়তো সেই আলোচনাটি উত্থাপন হবে। তবে এর আগে অধ্যাপক আলী রিয়াজ তিনি আশা প্রকাশ করেছেন যে রাজনৈতিক দলগুলো এটি ঐক্যমত্যে পৌঁছাবে। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। জুলাই হত্যাযজ্ঞের মামলায় 38 জনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই সময় ট্রাইব্যুনালের হাজতখানা যেন পরিণত হয় পতিত আওয়ামী লীগের মিলন মেলায়। ইনুর এক অভিযোগ নিয়ে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এজলাস। এদিন 7 মামলার মধ্যে 6 মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও একটি রিপোর্টও দাখিল করেনি প্রসিকিউশন। এদিকে কক্সবাজারের আলোচিত একরাম হত্যা মামলায় সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে রোববার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি সহ এদিন কাঠগড়ায় তোলা হয় 38 জনকে। ট্রাইব্যুনালের হাজতখানা পরিণত হয় পতিত আওয়ামী লীগ নেতাদের মিলন মেলায়। সকাল 11:30টার পর একে একে এজলাসে নেওয়া হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপুমণি পলক সহ 16 জনকে। বিচার কার্যক্রম শুরু হওয়ার আগেই
হাসানুল হক ইনুর আইনজীবী আদালতকে বলেন কথা বলতে চান ইনু। এ সময় সাবেক এই মন্ত্রী বলেন, গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিরোধিতা করেন চিফ প্রসিকিউটর। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ন্যায় বিচারের স্বার্থে সবকিছুই শুনতে পারেন তারা। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। কারাগারের অভ্যন্তরে তার ভয়েস রেকর্ড করা হয়েছে। তো কি উদ্দেশ্যের ভয়েস রেকর্ড করা হয়েছে এবং কেন রেকর্ড করা হয়েছে এ বিষয়ে আমি তার নিয়োজিত আইনজীবী বা আমার সাথে যারা ছিলেন তারা কেউ অবগত ছিলেন না, বা মাননীয় ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছে, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন। এটা একটা আইনগত কাজ করেছেন, এটা কোনো অভিযোগের বিষয় না। পরে এই 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 45 জনের তদন্ত শেষ করতে সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তবে এই 45 জনকে ভিন্ন ভিন্ন মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হবে। 45 জন আসামি। আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাচ্ছি টোটাল মামলাটা শেষ করার জন্য। তার মানে এই না যে এই 3 মাস আমাদের কার্যক্রম স্থগিত থাকবে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে। আবার এই 3 মাসের মধ্যে আমাদের আরও বেশ কিছু আসামির বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো বলে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। এদিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে। তাকে আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন বিশেষ আদালত। আব্দুর রহমান বদি সাহেবকে আজকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে হাজিরার দিন ধার্য থাকলেও আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়নি। তবে আলাদা আরও 5 মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর আরও 21 জনকে হাজির করা হয়। সবগুলো মামলা তদন্ত রিপোর্ট দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার পাহাড়ি জনপদে এনসিপির জুলাই পদযাত্রা। স্লোগানে মুখর রাঙামাটি শহর। সব জনপদের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি। এর আগে চট্টগ্রামে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসনে ফ্যাসিস্টের দোসররা বসে থাকায় যথাযথ সম্মান পাচ্ছে না জুলাই শহীদ ও তাদের পরিবাররা। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। রোববার দুপুরে রাঙ্গামাটি শহরে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। সেখানে নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ অন্য নেতাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। পরে সদর রোড থেকে পদযাত্রা শুরু হয়। স্লোগানে মুখর হয় রাজপথ। পদযাত্রা থেকে সব জনপদের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করার ঘোষণা দেন এনসিপি নেতারা। প্রত্যেকটা জনগোষ্ঠীকে রাজনৈতিক নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এই প্রতিশ্রুতির কখনো ফল আমরা দেখি। জাতীয় নাগরিক পার্টির কথা হচ্ছে এখানে যে নাগরিক সুবিধাগুলো আছে বাংলাদেশ রাষ্ট্র যাতে এগুলো সুনিশ্চিত করতে পারে, এটা নিশ্চিত করা। এর আগে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে শহীদ পরিবারদের সদস্যদের সঙ্গে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রশাসনের নানা জায়গায় ফ্যাসিস্ট ও দোসররা বসে থাকায় শহীদ ও তাদের পরিবার যথাযথ সম্মান পাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি। প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান পাওয়ার কথা সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো। আর আমরা একটা আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণ-অভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি। আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে দিয়ে আছি। গোপালগঞ্জে আমাদের উপর একটা দেখছেন আপনারা, হয়তো বিভিন্ন জায়গায় বাধা আসতেছে নানাভাবে। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি। রাঙ্গামাটিতে পথসভা শেষ করে আবারও চট্টগ্রামে ফেরার কথা রয়েছে এনসিপি নেতাদের। সময় সংবাদ, রাঙ্গামাটি। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন রাঙ্গামাটিতে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে।
এই মুহূর্তে কিন্তু যে জাতীয় নাগরিক পার্টির যে পথসভা সেটি শেষ হয়েছে এবং শেষে কিন্তু নাহিদ ইসলাম এবং যারা কেন্দ্রীয় নেতারা আছেন তারা একটি বহুতল ভবনে তারা গিয়েছেন এবং কিছুক্ষণ আগে ঠিক এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে কিন্তু বনরূপা যেখানে আছে এখানে নেতা কর্মীরা এসে জড়ো হয়েছেন। তবে এর আগে সদর থেকে কিন্তু পদযাত্রা শুরু হয়েছিল, সেখানে স্লোগানে মুখরিত করে রেখেছেন। তবে হাসান আবদুল্লাহ সহ যারা ছিল, তবে নাহিদ ইসলাম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নাহিদ ইসলাম বলেছেন যে আসলে দীর্ঘদিন ধরে তাদের যে নিগোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছে একটি পক্ষ এবং সেই কারণে কিন্তু পাহাড়ে শান্তি আসেনি। তবে তিনি বলছেন পাহাড়ে শান্তি আসার জন্য বাঙালি এবং যে নিগোষ্ঠী আছে পাহাড়ে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তিনি সেই কথাটি কিন্তু তিনি বলেছেন। এবং সাজিদ ইসলাম আরেকটি কথা বলেছেন, গতকাল যেখানে মঞ্চে হামলা করা হয় তিনি বলে হয়তো কথার সাথে কথার লড়াই হতে পারে, কিন্তু এই যে মঞ্চ ভাঙ্গা সেটি ফেসিবাদী লক্ষণ সেটি কিন্তু তিনি বলেছেন। তো যে সকালবেলা আমরা জানি সকালে যে চট্টগ্রামের যে হোটেল সৈকত থেকে কিন্তু পদযাত্রা তারা শুরু করেছিলেন, পরবর্তীতে এসে যে সদর সেখান থেকে তারা এসে এবং তাদেরকে উত্তরীয় পরিয়ে দিয়েছে এখানে এনসিপি নেতাকর্মীরা। সেকাল থেকে দীর্ঘ 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে মিছিল নিয়ে অর্থাৎ পদযাত্রা নিয়ে তারা এখানে এসেছেন। আমরা জানিয়ে রাখি এটি দেশ গড়ার জন্য এবং জুলাইয়ের যে সনদ সেটি বাস্তবায়ন পাশাপাশি মানুষের জন আকাঙ্ক্ষা জানার জন্য লক্ষ্যে এই জুলাই পদযাত্রা সেটি মাসব্যাপী হচ্ছে। এবং গতকালকে তারা পার্বত্য জেলা বান্ধবানে গিয়েছিলেন এবং সেখান থেকে চট্টগ্রামে এসেছে, আজকে এখানে এসেছেন। এখান থেকে গিয়ে আবার চট্টগ্রামে যে বিভিন্ন যে এলাকা রয়েছে চট্টগ্রামের শহর নগরী এলাকায় তারা পদযাত্রা করবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বা পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে এনসিপির যে জুলাই পদযাত্রা বের করা হয়েছে সেটির সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাঙ্গামাটিতে। রক্তাক্ত জুলাইয়ের 20 তারিখে শিক্ষার্থীদের ঘরে ফেরাতে দেশ জুড়ে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলির নির্দেশনাও দেওয়া হয় এদিন থেকে। তবে তাতেও রোধ করা যায়নি তারুণ্যের জোয়ারকে। দিনভর সংঘর্ষে নিহত হয় 26 জন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। কেমন ছিল গত বছরের এদিন জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। কমপ্লিট শাটডাউনে যখন স্থবির হয়ে পড়ে গোটা দেশ, ঠিক সেই সময় পরিস্থিতি সামলাতে রক্তাক্ত জুলাইয়ের 20 তারিখ সারা দেশে কারফিউ জারি করে আওয়ামী লীগ সরকার। এর আগে গণভবনে 14 দলের বৈঠকের পর ওবায়দুল কাদের ঘোষণা দেন কারফিউয়ের নিয়ম অনুযায়ী রাস্তায় দেখা মাত্রই গুলি করা হবে। একই সঙ্গে আন্দোলন দমানোর কৌশল হিসেবে পরবর্তী 2 দিন সরকারি ছুটির ঘোষণা আসে। ইতিমধ্যে কারফিউ বলবৎ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছেন। কারফিউ চলাকালীন সারা দেশে যানবাহন চলাচল বন্ধ থাকলেও ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 26 জন নিহত হয়। বিক্ষোভ ও সংঘর্ষে রক্তাক্ত হয় নারায়ণগঞ্জ সহ আরও কয়েকটি জেলার রাজপথ। যখন এখানে নৃশংস হামলা করা হয়, আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার ভাইরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা এই জায়গায় এটার তীব্র প্রতিক্রিয়া জানায় এবং জীবন দিয়ে রক্ত দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় যে অধ্যায়টা সেটা তারা কন্টিনিউ করে তাদের জায়গা থেকে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে কারফিউ। এই কারফিউ আমরা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জানিয়ে যাচ্ছি যে আমরা সকাল 10টা পর্যন্ত যেই কারফিউ আমরা বলবৎ রেখেছিলাম সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা 3টা পর্যন্ত, আগামীকাল 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 16 থেকে 20 জুলাই এই 4 দিনে চলমান সংঘর্ষে প্রাণ হারান 1.5 শতাধিক মানুষ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। 8 দফা দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ।
রুয়েটেও ছাত্রদের কর্মসূচি, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, সহিংসতার জন্য যারা দায়ী তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। ঢাকার সব ডিসিদের আমরা ডাকা হয়েছিল এবং র্যাবের যারা এখানে ডিউটি করে তারা এবং সেনাবাহিনীতে যারা করতেছে, এইটা তাদের থেকে আমরা এখন শুনলাম যে তারা কিভাবে কাজ করতেছে এবং আগের কি পরিস্থিতি ছিল, এখন কি রকম পরিস্থিতি, এখন দেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে আগের থেকে অনেক উন্নতি হয়েছে। গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি, তো গোপালগঞ্জের ঘটনাটা তো ঘটছে, এখন দেখেন এইটা তো রাজনীতি, ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সেনা কর্মকর্তারা যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, পদোন্নতির জন্য তাদের নির্বাচন করতে নির্দেশনা দিয়েছেন ডক্টর ইউনূস। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন করে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী ও বিশ্বস্ততার উপর গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়। সেনা সদর নির্বাচনী পর্ষদের প্রথম পর্বে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে 29 জুলাই, আর নির্বাচন হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের তফসিল নিয়ে চূড়ান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, জুলাই অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানাতেই দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে রোববার আয়োজন করা হয় ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভার। এতে অংশ নেয় ডাকসু নির্বাচনের জন্য গঠিত কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট ও ডিনস কমিটি, সব ছাত্র সংগঠনের অংশীজনরা। ডাকসু নির্বাচন দ্রুত আয়োজনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা সহ নানা দাবি তুলে ধরেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে যার যে বক্তব্য সেটা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ডাকসুর লক্ষ্য উদ্দেশ্যের সাথে সুস্পষ্টভাবে কন্ট্রাডিক্ট করে এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট অবস্থান জানাইতে হবে। স্যার আপনারা ঘোষণা দিবেন যে অমুক তারিখে ডাকসু হবে, এইভাবে স্যার সেকেন্ড উইক থার্ড উইক বলে শিক্ষার্থীদেরকে সাথে বারবার প্রতারণা করা স্যার এটি কখনো প্রত্যাশিত না। নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা, নারী প্রার্থী যারা তাদের সাইবার বুলিংটা যেন নিয়ন্ত্রণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয় মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থান বিরোধী কোনো ছাত্র সংগঠন যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, আর ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের নির্বাচনে অংশ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরা হয়। 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের যদি কোনো ছাত্র সংগঠন থেকে থাকে এবং একই সাথে 24শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চেয়েছি। ছাত্র শিবিরের ব্যাপারে যে রেগুলার পরিবেশ পরিষদ বা অন্যান্য ইস্যু থাকে সেগুলোর ব্যাপারে কোনো সংগঠন অভিযোগ দিয়েছে, লিগ্যাল জায়গা থেকে কথা বলেছে যে একত এদের কোনো ডকুমেন্ট নাই, আবার দ্বিতীয়ত একটা লিগ্যাল অথরিটিও নাই, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, এই তিনটার বাইরে অন্য কোনো এই সেম ক্লারিফিকেশন রয়েছে। পরে ডাকসু নির্বাচনের জন্য গঠিত কমিশন 29 জুলাই তফসিল ঘোষণার দিন নির্ধারণ করে। পাশাপাশি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে নির্বাচন। ডাকসু নির্বাচনের পাশাপাশি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া হত্যা ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপাচার্য। 29 তারিখ তারা করবেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি, এটি কোনো ব্যক্তিগত কোনো এজেন্ডা না, যেহেতু সবাই আমরা এই ব্যাপারে একমত যে আমরা এই নির্বাচনটি আমাদের জুলাই স্পিরিটকে একটা সম্মান জানানোর উপায় হিসেবে আমরা করতে চাই। এদিকে ডাকসু নির্বাচন সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ। শিডিউল দিচ্ছি, এই যে রূপরেখা দিচ্ছি, রূপরেখার শিডিউল দিচ্ছি, তফসিলের রূপরেখা দিচ্ছি, নানান রকম টার্মের খেলার ভিতরে ফেলে দিয়ে তারা টাইম কিল করতে। পাশাপাশি ডাকসু নির্বাচন বানচালে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে 3 দফা দাবিতে নেস্কো অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রুয়েট শিক্ষার্থীরা। এদিকে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে নেস্কো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন রুয়েটের শিক্ষার্থীরা। এ সময় তারা সহকারী প্রকৌশলী পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে এবং উপসহকারী প্রকৌশলী পদের জন্য সব ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে
সবার জন্য উন্মুক্ত করার দাবি তুলে ধরেন। এদিকে দুপুরে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষক সংকট সমাধান সহ ৮ দফা দাবি তুলে ধরেন। রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে ঢাকা মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। থানা সূত্র জানায়, ঢাকা মাওয়া মহাসড়কে খন্দকার রোডে যুবলীগ নেতা শাকিল বিন শামস ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টিতে ছাত্রলীগের 2 কর্মী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সিয়াম সরকারকে হাতে নাতে গ্রেফতার করা হয়, যদিও রাফসান নামের আরেক ছাত্রলীগ কর্মী কৌশলে পালিয়ে যায়। এর আগে গতকাল রাতে রাজধানীর পল্লবীতেও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীর কদমতলীতে মা মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা মামলায় 3 জনের মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, 2010 সালে সম্পত্তির লোভে ইয়াসমিন আলম ও তার 4 বছরের মেয়ে ইয়ারিন আলমকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ইয়াসমিনের সৎ ছেলে নূর আলম। পরে নূর আলম এবং তার সহযোগী আলামিন ও সিরাজ মোল্লার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেন আসামিরা। যদিও জামিনে মুক্তি পেয়ে পলাতক আছেন মামলার প্রধান আসামি নূর আলম। ঘটনার 15 বছর পর 15 জনের সাক্ষ্য গ্রহণ ও আসামিদের জবানবন্দির ভিত্তিতে সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা হয়েছে। রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ ভ্রাম্যমাণ দোকানীদের দখলে। কোথাও বা অচল পড়ে আছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত চলন্ত সিঁড়ি। একে তো হকারদের দৌরাত্ম্য, তার উপর ফুটওভার ব্রিজের যেখানে সেখানে ময়লা আবর্জনা। উত্তর সিটির দায়িত্বপ্রাপ্তরা দায় চাপাচ্ছেন সিটি কর্পোরেশনেরই প্রশাসক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের ওপর। আর দক্ষিণের ভাষ্য গলদ আছে পুরো সিস্টেমে। আল মামুনের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। এজন্য আস্ত এক বাজার। কাঁচা বাজার বাদে সব ধরনের পণ্যের পসরা নিয়ে বসেছেন হকাররা। স্যান্ডেল থেকে শুরু করে কানের দুল সবই পাওয়া যায় এক ছাদের নিচে। এই চিত্র রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের। তবে শুধু ফার্মগেট নয়, রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজের দশাই এইরকম। শুধু দখল নয়, সিঁড়ি জুড়ে যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। অনেক জায়গায় গড়ে উঠেছে ছিন্নমূল মানুষের আবাসস্থল। এটা মনে হয় একটা ছোট বাজার আর কি। ব্রিজের দুপাশে কিন্তু ওই হকাররা কিন্তু বসে কিন্তু তাদের অবৈধ ব্যবসা করতেছে। গায়ের সঙ্গে গা লেগে যায় মানুষের, ওভাবেই পাস করিয়ে। অবৈধভাবে দোকান বসানোর কথা স্বীকার করে হকারদের দাবি, নির্দিষ্ট জায়গার অভাবে এখানে বসতে বাধ্য হচ্ছেন তারা। টাকা পয়সা নাই, ওই জন্য দোকানপাট নিতে পারি না। আমরা যদি ফুটপাত না থাকতাম অনেক মেয়ে ছেলে হাঁটাফেরা চালা করতে পারতো না। সরকার আমাদের পার্সোনালি কোনো জায়গায় একটা যদি সেট আপ করে দেয় এরকম ভাবে, তাহলে হয়তো আমরা একটা কিছু করতে পারি। একদিকে যখন রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ হকারদের দখলে, ঠিক অন্যদিকে তখন নির্মাণে যেন দায় শেষ কর্তৃপক্ষের। এসকেলেটরটা চালু হয়েছে তখন আমরা খুবই খুশি হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটা শুধুমাত্র ডিসপ্লের মতোই পড়ে আছে। কিছু বলার নাই, কেউ কোনো দেখার কেউ নাই। একে তো ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা, তার উপর এমন দশার কারণেই ব্যস্ত সড়ক দিয়েই পারাপার চলে নিত্যদিন। কোনো কারণ নাই, এমনি পার সবাই হয়, আমি একটু পার হই। আমি এটা খেয়াল করি নাই। সহজে তাড়াতাড়ি যাওয়ার জন্য কোনো প্রকারই সেই বাইতে পারবে, যার জন্য এটা যাচ্ছে বাবা। মানে ওখান থেকে একটা সময় লাগে, তো এখান থেকে তাড়াতাড়ি আসা যায়। তদারকির অভাব ও জনবল সংকটের কথা উল্লেখ করে উত্তর সিটির প্রধান প্রকৌশলী দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। সিটি কর্পোরেশন নগরপিতা হিসাবে প্রশাসক বা মেয়রেরই নেওয়ার কথা, এবং এটা আমাদেরই উদ্যোগ নিতে হবে। ম্যাজিস্ট্রেটেরও একটা স্বল্পতা আছে আমাদের এখানে। এলাকার কিছু কিছু লোকজনের আসলে আশ্রয়প্রশ্রয়ই তারা আসলে এখানে করে। এখান থেকে সিটি কর্পোরেশন, এমন না যে সিটি কর্পোরেশন তাদেরকে বরাদ্দ দিয়েছে দোকান এটা করেছে, এটা ইলিগাল। অন্যদিকে কারিগরি ত্রুটি, ব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবকে দায়ী করছেন দক্ষিণের দায়িত্বপ্রাপ্তরাও। নির্দ্বিধায় এটা স্বীকার করে নিচ্ছে যে এইটার মূল
রেসপন্সিবিলিটি বা সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকরাও বলছেন বিকল্প ব্যবস্থা না করে ফুটওভার ব্রিজে হকার উচ্ছেদে সমস্যার স্থায়ী সমাধান হবে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ। যারা নির্দিষ্ট হারে মুনাফা, বিনিয়োগের স্থিরতা ও অর্থ ফেরতের নিশ্চয়তা চান, সারা বিশ্বে তাদের কাছে জনপ্রিয় ট্রেজারি বিল বা বন্ড বা প্রত্যয়নপত্র। দেশেও এবার সঞ্চয়পত্রের পাশাপাশি সরকারি বন্ড বিল বাজার শক্তিশালী করতে চায় বাংলাদেশ ব্যাংক। তবে তথ্যের অভাব যেন সবচেয়ে বড় বাধা বন্ড বাজার প্রসারে। সেলিয়া সুলতানার রিপোর্ট। নেম অফ অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট হচ্ছে আপনার নামে মাহমুদা আক্তার। জি। সারা জীবন পরিবার, পরিজন, সন্তানদের দেখভালে এখন কিছুটা দৃষ্টিতে ধার কমেছে মাহমুদা আক্তারের। পায়ের দৃঢ়তাও দৃষ্টির মতোই ক্ষীণ, শব্দে ক্লান্তির ভার। প্রচণ্ড আত্মসম্মান নিয়ে চলা মানুষটি একাই আসেন ব্যাংকে। ঘর খরচা থেকে বাঁচিয়ে এখন পর্যন্ত করেছেন একটি সঞ্চয়পত্র। এবার খুব খোঁজ খবর নিয়ে মাত্র 50 পয়সা বেশি লাভে খুঁজে নিলেন ট্রেজারি বন্ড। আপনি এটার কথা কোথা থেকে জানলেন? এটা আমার এক পরিচিত লোকে করছে, ওখান থেকে জেনেছি। সঞ্চয়পত্রের মুনাফার হার কমে যাওয়ার পর বেশ খানিকটাই চিন্তিত হয়ে পড়েছেন সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা। সেক্ষেত্রে কিন্তু সরকারের যে ট্রেজারি বন্ড বা বিল রয়েছে সেখানে তারা বিনিয়োগ করতে পারেন। সঞ্চয়পত্রের মতনই তারা বিভিন্ন মেয়াদে এটি রাখতে পারবেন এবং বিভিন্ন মুনাফার হারও রয়েছে। যে বিষয়টির সুযোগ রয়েছে সেটি হচ্ছে প্রথমেই যে মুনাফার হারটি নির্ধারিত হবে তিনি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সেই একই হারে মুনাফা পেতে থাকবেন। কোনোভাবে যদি কমেও যায় এর মধ্যে সেটির কোনো পরিবর্তন হবে না এবং প্রতি 6 মাস পরপরই এই মুনাফাটি সেই হিসেবে, সেই ব্যক্তির হিসেবে, সঞ্চয়কারীর হিসেবে সেটি যোগ হবে এবং মেয়াদ যখন শেষ হবে তখনও কিন্তু তিনি সম্পূর্ণ অর্থই তিনি তার হিসেবে স্বয়ংক্রিয়ভাবেই পেয়ে যাবেন। সম্প্রতি ট্রেজারি বন্ড বা বিল বাজার শক্তিশালী করতে সবার জন্য উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সঞ্চয়পত্রের মতো সরকারকে অর্থ ঋণ যোগানদানকারী বিশাল এই জনগোষ্ঠীর উদ্বেগ আর অনিশ্চয়তা কাটানোর প্রাথমিক উপযোগ তথ্য। সঞ্চয়পত্র তো এতে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয় সুদ কার্যক্রম দেওয়ার জন্য। তো এই কারণে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে সরকারেরও যাতে কিছুটা সাশ্রয় হয়, আবার সোশ্যাল সেফটি প্রোগ্রামও যাতে বাধাগ্রস্ত না হয়। আমাদের ট্রেজারি বন্ড এবং বিল এইটাকে ব্যক্তি পর্যায়ে আরও কীভাবে প্রমোট করা যায়। সরকারি বন্ড ছাড়াও কর্পোরেট বা বাণিজ্যিক বন্ডেও বিনিয়োগ করতে পারেন সঞ্চয়কারীরা। তবে এই বিশাল সংখ্যক নীরব জনগোষ্ঠীর জন্য শেয়ার বাজারের তালিকাভুক্ত মধ্যস্থতাকারী আর্থিক সেবা প্রতিষ্ঠানের সেবা ও পরিসরও বাড়াতে হবে। বন্ডের ইনভেস্টমেন্ট এখন বেশ লুক্রেটিভ, ইন্ডিভিজুয়াল না শুধু, ব্যাংকরাও তো বন্ডে ইনভেস্ট করছে। আলটিমেটলি ইন্ডিভিজুয়ালদের জন্য অনেক বেশি এফেক্টিভ হলো ইকুইটি মার্কেট, যেটা স্টক মার্কেট। ওই মার্কেটটাও আমাদেরকে ডেভেলপ করতে হবে। আর্থিক খাত বিশ্লেষকদের মতে বাণিজ্যিক বন্ড বাজার প্রসারে একদিকে অলস অর্থ বাজার গতিশীল করবে, অন্যদিকে আর্থিক খাতে অংশীদারিত্ব বাড়বে সঞ্চয় নির্ভরশীল জনগোষ্ঠীর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরকে বিস্ফোরণ ও অগ্নি ঝুঁকি মুক্ত করতে উদ্যোগ নিল জাতীয় রাজস্ব বোর্ড। এ লক্ষ্যে কীটনাশক, কেমিক্যাল এবং শিল্পের কাঁচা মালের মতো 15 ধরনের পণ্য বন্দরের শেডের পরিবর্তে বেসরকারি অফডকগুলো থেকে ডেলিভারি নেওয়ার নির্দেশনা জারি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া দেশের আমদানি রফতানি বাণিজ্য গতিশীল রাখতে 7 দফায় 65 ধরনের পণ্য অফডকগুলোতে পাঠানো হলো। তবে অত্যাধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত জায়গা সক্ষমতা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড থেকে জারি করা চিঠিতে 15 ধরনের পণ্য বন্দরের শেডের পরিবর্তে অফডকগুলো থেকে ডেলিভারির ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসকে। মূলত এসব কেমিক্যাল ও শিল্পের কাঁচামাল বন্দরের শেড থেকে ডেলিভারি হয় অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকি সহ নানা জটিলতার সৃষ্টি করছিল। দ্রুত অকশন না হয় তাহলে এগুলা বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয়, যেমন অগ্নি ঝুঁকি বা একটার সাথে একটা রাসায়নিক বিক্রিয়া। পৃথিবীর কোনো বন্দরের অভ্যন্তরে কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দেওয়ার নজির নেই। এক্ষেত্রে ব্যতিক্রম চট্টগ্রাম বন্দর। তবে অবশেষে চট্টগ্রাম বন্দর সে ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। 2000 সালে রফতানি পণ্য, 2006 সাল থেকে
9 ধরনের আমদানি পণ্যের ডেলিভারির সুবিধা দেওয়া হয়। সবশেষ চলতি বছরের এপ্রিলে আরও 12 ধরনের কেমিক্যাল ও দাহ্য পণ্য বন্দর থেকে অফডকে পাঠিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরে যেন নিরবচ্ছিন্নভাবে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার বা অন্যান্য পণ্য আসতে পারে সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তবে ডেলিভারি প্রক্রিয়া অফডকে স্থানান্তর করায় বন্দরে কন্টেইনার ওঠানামায় গতি বাড়ল। ব্যবহারকারীর প্রশ্ন তুলছেন অফডকের সক্ষমতা নিয়ে। শুধু বন্দর কর্তৃপক্ষ একের পর এক পণ্য ডেলিভারি ওখানে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিলে হবে না, সেটাতে আমরা স্টেক হোল্ডাররা কষ্ট পাচ্ছি, আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে সক্ষমতার মাত্র 22 থেকে 25% ব্যবহার হচ্ছে বলে দাবি বিগডার। নতুন করে আরও 15টি পণ্য যুক্ত হলে সক্ষমতা হবে 40%-এর কাছাকাছি। বেসরকারি অফডকগুলো চট্টগ্রাম বন্দরে যে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি পাই তার চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভিটি এখন থেকে আমরা পাবো। রপ্তানির ক্ষেত্রে জাহাজে তোলার আগে শুল্কায়ন সহ জাহাজীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় অফডকগুলোতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। গাজা পরিস্থিতি আরও উত্তপ্ত। খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 32 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের হামলায় একদিনে উপত্যকাটিতে 116 জন নিহত হয়েছেন। এদিকে গাজার উত্তরাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় আরও 7 জন নিহত হয়েছে। ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রাখলে ইসরায়েল আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। গাজার এই অভাগা মায়ের 17 বছর বয়সী মেয়ে কুলুদের জন্মদিন ছিল শনিবার। তবে সেই জন্মদিনই পরিণত হলো মৃত্যুদিনে। মেয়েকে শেষবারের মতো বিদায় দেওয়ার পর থামছেই না মায়ের আহাজারি। আমার মেয়েটা মারা গেল ঠিক সেই ঘন্টায় যে ঘন্টায় তার জন্ম হয়েছিল। আজ ছিল তার জন্মদিন। সে সারা দিন ঘুরেছে একটা রুটির টুকরোর জন্য। চারদিকে ঘুরে ঘুরে বলেছিল, আজ আমি রুটি নিয়েই ফিরব। মানবিক সহায়তার আশায় লাইন ধরেছিল ক্ষুধার্ত গাজাবাসী, কিন্তু সেই লাইনেই আবারও ঝরেছে রক্ত। গাজার খান ইউনিস ও রাফার 2টি সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে গুলিতে নিহত হয়েছেন অনেকে, আহত বহু। হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতেই হয়েছে এই প্রাণহানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে চলছে খাদ্য সরবরাহ। কিন্তু বিতরণ শুরুর আগেই আশপাশে ইসরায়েলি সেনা অবস্থান নেয় এবং গাজাবাসীকে লক্ষ্য করে গুলি চালায়। এদিকে গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত রাখলে ইসরায়েলি সরকার আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ার সুয়েদা থেকে বেদুইন যোদ্ধাদের হটিয়ে শান্তি ফেরানোর দাবি করেছে দেশটির সরকার। প্রেসিডেন্ট আহমেদ আল শারার দেয়া যুদ্ধবিরতি ঘোষণার পর এ দাবি করা হয়। তবে পতিত আসাদ সরকারের মতো সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের উপরও ভরসা রাখতে পারছে না ইসরায়েল। ওয়াশিংটনে এক বৈঠকে মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সিরিয়ায় বেশ কয়েকদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর শনিবার যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেশটির দক্ষিণাঞ্চলে। ধ্বংসপ্রায় এই চিত্রই জানান দিচ্ছে ঘটনার ভয়াবহতা। জাতিসংঘ বলছে গেল সপ্তাহে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান অনেকে, বাস্তুচ্যুত হন হাজার হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, দোকানপাট সহ বহু যানবাহন। যুদ্ধবিরতি ঘোষণার পরও গোলাবর্ষণ আর গুলির শব্দে কেঁপে ওঠে সুয়েদা ও পার্শ্ববর্তী ওয়ালখা। সংঘাতে জড়ায় বেদুইন যোদ্ধা এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনী। এ সময় নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বেদুইন যোদ্ধারা। তারা আমাদের নারীদের ওপর হামলা চালিয়েছে, শিশু ও বৃদ্ধদের জবাই করেছে। অধিকার আদায় না করা পর্যন্ত আমরা ফিরে যাব না। রক্তের বদলে রক্ত চাই আমরা। এ ঘটনার পর দেশটির অশান্ত দক্ষিণাঞ্চলে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করে সিরীয় সরকার। দ্রুজ প্রধান শহর সুয়েদা থেকে বেদুইন যোদ্ধাদের সরিয়ে নেয়ারও দাবি করেন তারা। এরই মধ্যে সিরিয়ার সুয়েদায় নিহতদের স্মরণে শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে জড়ো হন দ্রুজ সম্প্রদায়ের মানুষ। তাদের ঠেকাতে সীমান্ত ঘেঁষা এলাকায় কংক্রিটের ব্যারিকেড দেয় ইসরায়েলের সেনারা। এ সময় সংঘর্ষের ঘটনাও ঘটে। এদিকে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে বিশ্বাস করেন না ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ। ওয়াশিংটনে মার্কিন সেনেটর টেড ক্রুজের সঙ্গে বসে তিনি অভিযোগ করে বলেন, সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের উপর শারার নির্দেশনায় হামলা চালানো হয়েছে। শারা জিহাদিবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। মৌসুমীর সাথী, সময় সংবাদ।
7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূল। পরপর 3টি ভূকম্পন অনুভূত হওয়ায় অঞ্চলটিতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় মাত্র 32 মিনিটের ব্যবধানে উপকূলীয় এলাকায় 3টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দুটি কম্পনের মাত্রা ছিল 6.7 এবং 7.4। এর ঠিক আগেই একই এলাকায় 5 মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অঞ্চলটিতে 1,63,000-এর বেশি মানুষ বসবাস করেন। রাশিয়ার উপকূলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। ধারাবাহিকতা প্রমাণের মঞ্চ তৈরি লিটন কুমার দাসের সামনে। শ্রীলঙ্কায় টি-20 সিরিজ জয়ের পর এবার পাকিস্তান বাধা। অতীত ভুলে সেরা ক্রিকেট খেলার তাগাদা দিলেন টাইগার অধিনায়ক। অন্যদিকে পরিসংখ্যানের হিসেব ধরে রেখে আরও একটা ক্লিন সুইপে চোখ পাকিস্তান ক্যাপ্টেনের। মিরপুরে প্রথম টি-20 শুরু সন্ধ্যা 6টায়। অধিনায়কত্ব উপভোগ করছেন লিটন কুমার দাস। ক্যারিবীয় বধের পর তার নেতৃত্বে এসেছে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়। 13 ম্যাচ পর এবার প্রথম ঘরের মাঠে টস করবেন লিটন। হোম অ্যাডভান্টেজের হিসেব টানলে পরীক্ষাটা অপেক্ষাকৃত সহজ, যদিও প্রতিপক্ষ পাকিস্তান বলেই কিনা সে স্বস্তিটুকু পাচ্ছেন না উইকেট কিপার ব্যাটার। ভালো ক্রিকেটটা খেলতে হবে। শ্রীলঙ্কায় 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা ফার্স্ট। কারণটা সহজ, চেনা কন্ডিশন, স্পিন বিভাগের শক্তিমত্তা। 16 জনের বহরের 9 জনই খেলেছেন সবশেষ বিপিএলে। রাগঢাক না রেখে পাকিস্তান অধিনায়কও স্বীকার করলেন ওই অভিজ্ঞতাই তাদের এই সফরের মূল শক্তি। আমাদের দলের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা যে ইনপুট দিয়েছে আমরা ওই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি। বাংলাদেশ নিজের মাঠে সবসময়ই ভালো দল। লিটন অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন বিষয়টিকে। অবভিয়াসলি এটা বোথ সাইডেই কাজে দিবে। তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে, আমরাও তাদের সাথে খেলি, আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি। প্রায় 4 বছর পর বাংলাদেশের মাটিতে সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। 2016 পর থেকে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি নেই টাইগারদের। এখন লিটন কুমার দাসের দলের সামনে পরীক্ষা, শ্রীলঙ্কায় পাওয়া মোমেন্টাম কাজে লাগিয়ে সেই অপেক্ষার অবসান তারা ঘটাতে পারেন কিনা। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী তামিম হোসেন। বাংলাদেশ পাকিস্তান ম্যাচের আগে সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপেক্ষা, এরপরেই শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের প্রথম ম্যাচ। তবে এখন পর্যন্ত মিরপুরে কিন্তু আমরা তেমন একটা দর্শকদের আনাগোনা দেখছি না, কারণ হয়তোবা 4টা থেকে গেট খুলবে, এরপরই আসলে দর্শকরা আসা শুরু করবেন। তবে এর আগে আমরা অনেক দর্শকদের সাথে কথা বলেছি। আসলে এবারে মিরপুরের বা বিসিবির যে টিকিটিং ব্যবস্থা, এই টিকিটিং ব্যবস্থা নিয়ে কিন্তু তারা ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। কারণটা হচ্ছে বিসিবি এবার সব টিকিটই কিন্তু অনলাইনে বিক্রি করছে। কিন্তু বাংলাদেশের যদি আমরা বলি রিক্সা ড্রাইভার থেকে প্লেনের পাইলট, তারা সবাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা পছন্দ করেন, কিন্তু অনেক মানুষই এই অনলাইন টিকিটের সঙ্গে বা অনলাইনের সঙ্গে খুব একটা সম্পৃক্ত নেই। আবার অনেকের অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আপনার স্মার্টফোন থাকতে হবে। কিন্তু ওই স্মার্টফোনও কিন্তু বাংলাদেশের অনেক মানুষ কিন্তু স্মার্টফোন ইউজ করেন না। তো সেক্ষেত্রে তাদের এই টিকিট কিনতে এসে বা অনেক সকালবেলা আমরা দেখেছি অনেক মানুষ এসেছেন বুথ থেকে টিকিট কিনতে, যেহেতু বিসিবি প্রথমে একবার বলেছিল যে মিরপুরের বুথ থেকেও কিছু টিকিট পাওয়া যাবে, কিন্তু শেষমেশ সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসে। তারা কিন্তু অনলাইনে টিকিট বিক্রির সব টিকিট অনলাইনে বিক্রি করবে বলে জানিয়েছে। তো তারপরে কিন্তু এই জিনিসটা জানার পরে দর্শকদের মধ্যে কিন্তু আমরা একটু ক্ষুব্ধতা দেখেছি। তাদের কথা হচ্ছে যে আসলে টিকিট কেন সব অনলাইনে, কিছু অফলাইনে থাকলে যারা বিশেষ করে যাদের এনআইডি কার্ড নেই বা ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের আসলে টিকিটটা নিতে বা খেলা দেখতে ভোগান্তি কম পোহাতে হতো। তবে আমরা যদি বলি যে বাংলাদেশ যেই একটা শ্রীলঙ্কা সিরিজের আগে যেভাবে একটা খারাপ সময়ের মধ্যে ছিল, এরপরে আসলে ঘরের মাঠে এই সিরিজটা দর্শকরা আসলে বড় স্বপ্ন দেখছেন। আসলে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু মানুষ অনেক ভালোবাসেন এবং এই দর্শকরা কিন্তু চান যে আজকে প্রথম টি-20 এবং এই টি-20তে বাংলাদেশ যেন জয়ই পায়। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ পাকিস্তান টি-20 ম্যাচের দর্শক উন্মাদনা ছিল। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
রাজনীতির মাঠে মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা বিএনপি নেতাদের। ভিন্ন মতের সব দলকে নিয়ে হবে রেইনবো স্টেট। ফেব্রুয়ারিতেই ভোটের আশা। কথার লড়াই থাকলেও মঞ্চে হামলা, ফ্যাসিবাদী চরিত্র। রাঙামাটিতে পদযাত্রায় এনসিপি নেতারা পাহাড়ে বিভেদ সৃষ্টি করে এক পক্ষের বিরুদ্ধে সুবিধা নেয়ার অভিযোগ। এবং 29 জুলাই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে ভোট। জুলাই অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানানোর প্রত্যয় উপাচার্যের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ে।